আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো আর শুনতে চলে এসেছো আমাদের ভৌতিক কথা পরিবার। আজকে তোমরা শুনবে দুটো ঘটনা, এবং দুটো ঘটনায় কী নিয়ে আমি একদম বলে স্পয়লার দিচ্ছি না। আশা করছি তোমরা মন দিয়ে ঘটনা দুটো শুনবে। তাই আর একদম দেরি করো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে। আশা করছি তোমরা লাগিয়ে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে। আজকের এই ঘটনাটা আমার বন্ধু আকাশের কাছে শোনা। তো প্রতিদিনের মতো আমি রাত্রে বাড়ির লাইব্রেরিতে বসে আমার ডাক্তারি পড়াশোনা ঝালিয়ে নিচ্ছিলাম। এমন সময় একটা ফোন কল আসে। ফোনের ওপার থেকে একজন মাঝবয়সী ব্যক্তি ফোন করে বললেন, ডাক্তারবাবু, আমি সন্দীপ সমাদ্দার বলছি, আপনি কি একবার আমার বাড়িতে আসতে পারবেন? তখন আমি ওই ব্যক্তির কথা শুনে লাইব্রেরির দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকাই। তখন রাত 12:27। আমি তার উত্তরে বললাম, এত রাত্রে? আমি একটু বিরক্ত হয়ে বললাম, বলুন কোথায় যেতে হবে আমায়? তখন ওই ব্যক্তি বললেন, পূর্ব পাড়ার পদ্মপুকুর পাড়েই আমার বাড়ি। আমি বললাম, কার অসুখ? তখন সন্দীপবাবু বললেন, তার মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমি সন্দীপবাবুকে বললাম, আপনার মাকে অক্সিজেন চালান, আমি আসছি। আমি ওই ফোনটা পাওয়ার সাথে সাথেই আমার নিজের সাইকেলে করে রোগীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিট 5 মধ্যে আমি তার বাড়িতে পৌঁছেও গেলাম এবং স্টেথো লাগিয়ে রোগীকে দেখলাম। প্রেশারটা মেপে দেখি ওরে সর্বনাশ, 200/110 ব্লাড প্রেশার। আমি সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দেই এবং রোগীর প্রেশারটাকে কমাই, শ্বাসকষ্টটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং বাড়িতে ফিরে আসি। পরের দিন সকাল 7টা নাগাদ আবার সন্দীপবাবু কল করলেন, ডাক্তারবাবু, আমার মায়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে। তখন আমি বললাম, আপনি একটা অ্যাম্বুলেন্স ডেকে রাখুন, আমি আসছি। আমি গিয়ে রোগীকে দেখলাম, সে অক্সিজেন দেওয়ার সাথে সাথে কিছুটা সুস্থ বোধ করেছে। আমি তাকে একটা সরকারি হাসপাতালে পাঠালাম, যেখানে তাকে ভর্তিও নিল, কিন্তু কোনো ডাক্তার তার আসল রোগ ধরতে পারছে না। রোগীটা দিনে দিনে রোগা হয়ে যাচ্ছে এবং শরীরের ওজন কমে যাচ্ছে। এমন কোনো পরীক্ষা নেই যে করানো হয়নি। এমন অবস্থা দেখে সরকারি হাসপাতালের ডাক্তারবাবু সত্যসুন্দরবাবু বললেন সন্দীপবাবুকে, দেখুন, আমাদের যা পরীক্ষা করানো তা হয়ে গেছে, সমস্ত রিপোর্টই ভালো আছে, তবে তার কি কারণে যে শ্বাসকষ্ট হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। ওনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে কি না তাও বুঝতে পারছি না, তাই আমরা এই রোগীকে ছুটি দিয়ে দিচ্ছি। যথারীতি ডাক্তারবাবুর কথা মতো সন্দীপবাবুর মাকে হাসপাতাল থেকে বাড়িতে আনি এবং আমাকে খবর দেয়। আমি খবর পেয়ে গিয়ে পৌঁছালাম সন্দীপবাবুর বাড়িতে এবং সমস্ত কাগজপত্র দেখলাম। সন্দীপবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনার মায়ের কি মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়? তখন সন্দীপবাবু বলেন, না না, মায়ের এমন অবস্থা হয়েছে, পূর্ব পাড়া থেকে একটু দূরে কাঁসাই নদীর পাড়ে যে মেলাটা বসেছে, সেই মেলা থেকে ফেরার পরেই। তখন সন্দীপবাবুর কথার উত্তরে আমি বললাম, মেলা দেখে আসলে তো মন আরও ভালো হয়ে যাবে, এখানে দেখছি তো উল্টো হয়ে গেছে। তখন সন্দীপবাবুকে বললাম, ওই মেলায় আমাকে একবার নিয়ে যাবে? সেখানে কি এমন বিশেষ জিনিস আছে যার জন্য মানসিক চাপ হতে পারে এবং যার ফলে শ্বাসকষ্ট হচ্ছে? তখন সন্দীপবাবু আমাকে নিয়ে গেলেন ওই মেলাটিতে। ওই মেলাটা কাঁসাই নদীর তীরে একটা অতি পুরাতন শ্মশান ঘাটের পাশে অবস্থিত। আমি সেই মেলায় গিয়ে তেমন অস্বাভাবিক কিছুই আমার চোখে পড়েনি। আমি বাড়িতে ফিরে এসে আমার এক বন্ধু সৌম্যজিৎকে ঘটনাটা বললাম। সে পেশায় প্যারাসাইকোলজিস্ট। আমার কথা শুনে সৌম্যজিৎ আর একটুও সময় নষ্ট না করে আমার বাড়িতে চলে আসে। সন্দীপবাবুর বাড়িতে নিয়ে গেলাম। তখন সৌম্যজিৎ সন্দীপবাবুর বাড়িতে ঢুকতে গিয়ে হঠাৎ নাকে হালকা চাপা দিল।
আমি তখন সৌম্যজিৎকে বললাম, কি হলো রে, এমনভাবে নাকে হাত দিলি কেন? তখন সৌম্যজিৎ আমাকে বলল, একটা খুব চেনা ভোটকা পচা গন্ধ রে। তখন আমি সৌম্যজিৎকে বললাম, কই, কোনো গন্ধ নেই তো। সৌম্যজিৎ বলল, আমি যেটা বুঝতে পারবো সেটা তুই বা অন্য কেউ বুঝতে পারবি না। ঠিক সেই সময় আমি এবং সৌম্যজিৎ সন্দীপবাবুর মায়ের ঘরে গিয়ে ঢুকলাম। তখন সন্দীপবাবুর মা বিছানায় শুয়ে বিড়বিড় করে কি যেন বলছে। আমরা ঘরে ঢুকতে উঠে বসলেন সন্দীপবাবুর মা। আমি তখন পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশনটা চেক করলাম। স্যাচুরেশনটা ঠিকই ছিল। আমরা কথা বলতে বলতে সৌম্যজিৎ সন্দীপবাবুর মাকে হিপনোটিজম করে এবং সৌম্যজিৎ যা প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তরে সন্দীপবাবুর মা ঠিকঠাকই উত্তর দিচ্ছিল। সৌম্যজিৎ জিজ্ঞাসা করছিল, আপনি মেলায় গিয়ে কি দেখেছেন? তার উত্তরে সন্দীপবাবুর মা বললেন, দোকান, নাগরদোলা, কাঁসাই নদীর ঘাট এবং শ্মশান ঘাট। এ কথাটা বলে চুপ করে গেলেন। তার আগে পর্যন্ত সন্দীপবাবুর মায়ের নিজের গলায় কথা বললেন। ঠিক সেই সময় সৌম্যজিৎ যখন সন্দীপবাবুর মাকে জিজ্ঞাসা করল তারপর কি হয়, তখন আচমকা গলার স্বর পাল্টে গেল। একটা পুরুষ কণ্ঠস্বর খসা খসা গলায় বলে উঠল, বৃষ্টি নেমেছিল। তখন আমি শ্মশানে ঢোকার পথে শুয়েছিলাম। এই মহিলা আমার গায়ে পাড়া দিয়ে ঢুকে যায় শ্মশানের টিনের ছাউনির ওখানে। তখন ওর শরীরের মধ্যে আমি প্রবেশ করি। তখন সন্দীপবাবু হঠাৎ বলে ওঠেন, আমার মা আপনার গায়ে? এই পর্যন্ত কথাটা বলতেই সৌম্যজিৎ চুপ করিয়ে দেয় সন্দীপবাবুকে। সৌম্যজিৎ আবার প্রশ্ন করল, তারপর কি হলো? তখন আবার খসখসে গলায় বলে উঠল, আমার মরেও শান্তি নেই। আমি আমার বাড়ির লোকের অত্যাচারে অন্য এক জায়গায় যেতে গিয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যাই। উফ, সে কি ভীষণ কষ্ট! আমার শরীরের পুরো হাড়গোড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। ছিটকে গিয়ে পড়লাম রেললাইনের পাশে ইলেকট্রিক পোস্টের নিচে। ঠিক সেই সময় সৌম্যজিৎ সন্দীপবাবুর মাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনার নাম কি? তখন খসখসে গলায় বলে উঠল, আমার নাম শান্ত। এবার সৌম্যজিৎ পকেট থেকে একটা যন্ত্র বের করে টিকটিক করে শব্দ করতেই সন্দীপবাবুর মা অজ্ঞান হয়ে খাটে শুয়ে পড়ে। এরপর সৌম্যজিৎ আকাশকে বলল, আকাশ, তুই কিছু বুঝতে পারলি? তখন আকাশ বলল, হ্যাঁ, সন্দীপবাবুর মায়ের সাইকিয়াট্রিক সমস্যা হয়েছে, সেই কারণে অন্যের গলায় কথা বলছে। তখন সৌম্যজিৎ বলল, আমার মাথা তোর মুন্ডু, এখানে কি হয়েছে আমি তোকে সব বলে দিচ্ছি, দাঁড়া। সন্দীপবাবুকে সৌম্যজিৎ বলল, আপনি আপনার মাকে একা ছাড়বেন না, কাউকে না কাউকে ওনার ঘরে সবসময় রেখে দিন। এই শুনে সন্দীপবাবু বলে যে ঠিক আছে, আমি এখনই লোক রেখে দিচ্ছি। সৌম্যজিৎ সন্দীপবাবুকে বলল, সন্দীপবাবু, আপনি যে লোকটাকে আপনার মায়ের ঘরে রাখবেন তাকে ঠাকুরের নাম করতে বলবেন জোরে জোরে। এবার সৌম্যজিৎবাবু ডাক্তার আকাশকে বললেন, এখানে অতৃপ্ত আত্মার খেলা শুরু হয়েছে। এই শুনে আকাশ বলে উঠল, এই সৌম্যজিৎ, যত সব ভুলভাল কথাবার্তা। এই, তোকে তোর বাবা মানে কাকু বলেছিল সাইকিয়াট্রিস্ট হওয়ার জন্য, আর তুই কি করলি? প্যারাসাইকোলজি করে দেশে ফিরলি। আর আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মেডিকেল সায়েন্স এবং ওষুধ দিয়ে এবং অপারেশন করে রোগীদের বাঁচানো। তখন সৌম্যজিৎবাবু বিদ্রূপের সুরে বলল, তাই নাকি রে? তাহলে ওটিতে ঢোকার আগে কপালে হাত ঠুকিস কেন? তখন আকাশ বলল, সে তো আমি ভগবানের কাছে প্রণাম জানিয়ে অপারেশন থিয়েটারে ঢুকি এবং অপারেশন করে থাকি। এই কথার উত্তরে সৌম্যজিৎ বলল, যদি ঠাকুরকে না দেখা সত্ত্বেও প্রণাম করতে পারিস তাহলে আত্মার ওপর তোর কোনো বিশ্বাস নেই কেন? তাহলে এক কাজ কর, এই রোগীটাকে ওষুধের মাধ্যমে ঠিক করে দেখা। সন্দীপবাবু তাদের ঝগড়া দেখে বললেন, আপনারা যা করার তাড়াতাড়ি করুন, আমার মাকে সুস্থ করার ব্যবস্থা করুন। এই শুনে সৌম্যজিৎ বলল, আকাশ, তুই যেমন চিকিৎসা করছিস কর, আমি আমার স্যারকে নিয়ে এসে যা করার করছি। ইতিমধ্যে সন্ধ্যা হলো। সন্দীপবাবুর মায়ের ঘরে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট এসে উপস্থিত এবং সন্দীপবাবুর কাছ থেকে সমস্ত কাজ বুঝিয়ে নিয়ে সন্দীপবাবুর মায়ের খাটের কাছে চেয়ারে এসে বসল।
হঠাৎ মহিলা অ্যাটেন্ডেন্ট দেখতে পাই সন্দীপবাবুর মায়ের পাশে এক বিকৃত চেহারার একটি পুরুষ মূর্তি বসে আছে। সেই পুরুষ মূর্তির মুখ দিয়ে রক্ত এবং লালা ঝরে পড়ছে, মাথা কাটা। এই দেখেও মহিলা অ্যাটেন্ডেন্ট ওরে বাবারে মরে গেছি রে বলে এক ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে দরজার এক পাল্লায় ধাক্কা লেগে ছিটকে পড়ল মেঝের মধ্যে। শব্দ পেয়ে সন্দীপবাবু এসে দেখেন ওই ফিমেল অ্যাটেন্ডেন্ট ওই ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আবারও সন্দীপবাবুর মায়ের শ্বাসকষ্ট শুরু হলো। সেই সময় সন্দীপবাবু ডাক্তার আকাশকে ফোন করে বলে তার মায়ের শ্বাসকষ্ট হচ্ছে। আর সেই সময়ই সৌম্যজিৎ তার স্যারকে নিয়ে উপস্থিত সন্দীপবাবুর বাড়িতে। সৌম্যজিতের স্যার ঘরে ঢুকে দেখেন সন্দীপবাবুর মায়ের বুকের উপর এক বিকৃত চেহারার পুরুষের ছায়ামূর্তি বসে গলা টিপছে এবং সন্দীপবাবুর মা ছটফট করছে আর তার শ্বাসকষ্ট হচ্ছে। এই দেখে সৌম্যজিতের স্যার মন্ত্রপুত জল ছেটাতেই সন্দীপবাবুর মায়ের শ্বাসকষ্ট কমে গেল। সেই মুহূর্তে সৌম্যজিতের স্যার ডাক্তার আকাশকে সন্দীপবাবুর মাকে পরীক্ষা করার জন্য বললেন এবং আকাশ পরীক্ষা করে দেখে সব কিছুই নর্মাল। এই দেখে আকাশ বলল, অবিশ্বাস্য, আগেরবার দেখেছিলাম মেডিসিন দিয়ে ম্যানেজমেন্ট করার 1 ঘন্টা পর শ্বাসকষ্টটা কমেছিল। সৌম্যজিতের স্যার বললেন, আজকের রাতটা ভালো নয়, আবারও সন্দীপের মায়ের উপর হামলা হতে পারে। এই শুনে সন্দীপবাবু বলল, তাহলে উপায়? তখন সৌম্যজিতের স্যার বলল, আমি একজন ভূতের ওঝার সন্ধান জানি, আপনি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবেন? যেতে হবে গাড়ি করে। তখন সন্দীপ বলে, হ্যাঁ, তবে আমরা না থাকলে যদি কিছু হয় তাহলে কি হবে? তখন স্যার বললেন, আমার ছাত্র সৌম্যজিৎ আছে, সে সবটুকু সামলে নেবে। এরপর রাত 8টার সময় স্যার সন্দীপবাবুকে নিয়ে গাড়িতে রওনা হলো ওঝার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঘন জঙ্গলকে পেছনে ফেলে গাড়ি ছুটে চলল প্রচণ্ড গতিতে। এমন সময় আচমকা ঝড় উঠল এবং গাড়ির সামনে বজ্রপাত হলো। হঠাৎ গাড়ির গতি ধীরে হয়ে গেল। তখন এক গম্ভীর পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো বহু দূর থেকে। সেই পুরুষ কণ্ঠস্বরটি শুনতে পেল সৌম্যজিতের স্যার, সন্দীপবাবু এবং গাড়ির ড্রাইভার। সেই কণ্ঠটি বলল, তোরা আমাকে তাড়াতে পারবি না, তোরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, ওঝার বাড়িতে তোরা যাস না। তখন সেই স্যার বিড়বিড় করে মন্ত্র পড়তেই গাড়ির অদৃশ্য বাঁধন আলগা হয়ে গেল এবং গাড়ি প্রবল বেগে ছুটে চলল। গাড়ির পেছন পেছন একটা লোমশ হাত যেন তাড়া করে আসছে, যেন মনে হচ্ছে আর একটু হলেই গাড়িটাকে ধরে ফেলবে। গাড়ির ড্রাইভার গাড়িটাকে আঁকা বাঁকাভাবে চালাচ্ছে। কোনো রকমে গভীর জঙ্গলের পথ পার করে অবশেষে ওঝার বাড়িতে গিয়ে পৌঁছালো। গিয়ে ভবেশ ওঝাকে সমস্ত ঘটনা খুলে বলতেই ওঝা বাক্স প্যাটরা নিয়েই গাড়িতে উঠে বসল। সঙ্গে সঙ্গে সৌম্যজিতের স্যার ও সন্দীপবাবু গাড়িতে ওঠা মাত্রই গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। ড্রাইভার মনে মনে ভয় নিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চলল আঁকাবাঁকা রাস্তা দিয়ে। ওই বিকট হাতটা সন্দীপবাবুর গাড়ি একবার ছুতেই আমরা শুনতে পেলাম, ওরে বাবারে, জ্বলে গেলাম রে। তখন ওঝা বলল, দেখলে তো, এটা কোনো সাধারণ ভূতের কাজ নয়, অতৃপ্ত আত্মার কাজ। আমরা গাড়িতে ওঠা মাত্রই যদি গাড়িটাকে মন্ত্র পড়ে বেঁধে না রাখতুম তাহলে এতক্ষণে আমাদেরকে আর দেখতে হতো না। গাড়ি শুদ্ধ আমরা নয়নজলির জলে তলিয়ে যেতুম। এই দেখে সন্দীপবাবু ভবেশ ওঝাকে বলে, তাহলে আমাদের এখন কি করণীয়? তখন ভবেশ ওঝা বলে, আপনার বাড়িতে গঙ্গা জল আছে তো? সন্দীপবাবু বলে, হ্যাঁ, জোয়ারের গঙ্গা জল। তখন ওঝা বলল, বাহ, খুব ভালো। নিরাপদে জঙ্গলের রাস্তাটা পার হয়ে সন্দীপবাবুর বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়াতেই ড্রাইভার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওঝা সন্দীপবাবুর বাড়ির ভেতরের দরজার চৌকাঠ পার হয়ে ঢুকতেই শুনতে পেল এক গম্ভীর পুরুষ কণ্ঠস্বর, ওকে চলে যেতে বল, চলে যেতে বল ওকে। তখন আমাদের বুকটা কেঁপে উঠল। আমরা আচমকা এই কণ্ঠস্বরটা শুনতে পেয়েছিলাম। ভবেশ ওঝা ওই অদৃশ্য কণ্ঠস্বরটিকে উদ্দেশ্য করে ধমক দিল, চুপ কর বেয়াদব, মাকে এতক্ষণ ধরে কষ্ট দিয়ে আবার আমাকে চলে যেতে বলছিস, হ্যাঁ? ভবেশ ওঝা ঘরে ঢুকে ঘরের প্রতিটা কোণাতে তার পুটুলি থেকে একটা করে কড়ি ফেলে দিয়ে যাচ্ছে
এবং বিড়বিড় করে মন্ত্র বলছে। সমস্ত ঘরের কোণায় কড়ি দিয়ে ঘর বন্ধন করতে করতে সবার শেষ যখন সন্দীপবাবুর মায়ের ঘরে কড়ি দেয়, তখন একটা বিকট চিৎকার শুরু হয়, ছাড়বো না, ছাড়বো না তোদের কাউকে, কাউকে ছাড়বো না। এই শুনে সন্দীপবাবু ভবেশ ওঝাকে বলল, ওতেই কথা বলে গেল, তাহলে কি হবে? তখন ভবেশ ওঝা সন্দীপবাবুর দিকে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, চুপ, একটা কথা না। আমরা সবাই লক্ষ্য করলাম সন্দীপবাবুর মায়ের ঘরের বারান্দায় একটা ছায়ামূর্তি পায়চারি করছে এবং মুখে গঙ্গানোর মতো আওয়াজ করছে। সে সময় ভবেশ ওঝা বলে, আমি বারান্দায় যাচ্ছি, আপনারা কেউ যাবেন না। সেই মতো ওঝা বারান্দায় গিয়ে মন্ত্র বলতে বলতে কড়ি ছড়িয়ে দেয় এবং সে বারান্দা থেকে চলে আসে। এবার আমরা সবাই শুনতে পেলাম, ওরে বাবারে, মরে গেলাম, ছাড় ছাড় রে। ওঝা বলল, তোকে ধরলামই বা কখন, ছাড়বো কি করে? আজকে অনেক রাত্রি হয়ে গেছে, কালকে তোর ব্যবস্থা করব আমি, দাঁড়া। এই বলে সন্দীপবাবুকে বললেন, আমার ঘুমানোর ব্যবস্থা করে দিন। সাথে সাথে সন্দীপবাবু ভবেশ ওঝাকে বললেন, আপনার জন্য রাতে খাওয়ারের বন্দোবস্ত করেছি, চলুন আপনি খেয়ে নেবেন, তারপরে আপনার শোয়ার বন্দোবস্ত করে দিচ্ছি। এর উত্তরে ভবেশ ওঝা বলল, যতক্ষণ পর্যন্ত আমার কাজ শেষ না হচ্ছে আমি কোনো খাওয়া দাওয়া করব না। তখন সন্দীপবাবু সৌম্যজিতের স্যারকে, সৌম্যজিৎকে ও আকাশকে খাবারের ব্যবস্থা করে দিলেন। সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল, কিন্তু ভবেশ ওঝা বলল সে একটা আলাদা ঘরে শোবে। সেই কথা মতো ব্যবস্থা হলো। সন্দীপবাবুর মায়ের ঘরের ঠিক পাশেই ঘরটিতে ওঝার থাকার ব্যবস্থা করল। আরেকটি ঘরে ডাক্তার আকাশ ও তার বন্ধু সৌম্যজিৎ এবং তার স্যারের থাকার ব্যবস্থা করল সন্দীপবাবু। তখন রাত 2টো বাজে। সন্দীপবাবুর বাড়ির দেওয়ালে পুরনো দিনের দেওয়াল ঘড়িতে ঢং ঢং 2টো ঘণ্টা পড়ল। সাথে সাথে আকাশ তার হাত ঘড়িটা দেখল। তার কিছুক্ষণের মধ্যেই আকাশের 2 চোখের পাতা ঘুমে বুঝে এলো। তার ঠিক 1 মিনিটের মধ্যে বাইরে বিশ্রী শব্দ করে সন্দীপবাবুর বাড়ির কুত্তা ডাকতে শুরু করলো। তখন আমরা কেউই কোনো কারণ বুঝতে পারিনি, কিন্তু ভবেশ ওঝা বুঝতে পেরে আমাদের ঘরের দরজার বাইরে থেকে সকলকে বলে দিল, কেউ রাত্রে জানালা খোলা রাখবে না, আমার ঘরে বা বাইরে কোনো আওয়াজ হলে উকিঝুঁকি মারবে না। সেই কথা মতো সবাই কাজ করে। সেই কুকুরটির চারপাশে ভবেশ ওঝা মন্ত্র পড়ে গণ্ডি কেটে দিয়েছে, যাতে কুকুরটির কোনো ক্ষতি সেই প্রেতাত্মা না করতে পারে। ঘর বন্ধন করাই ছিল, কিন্তু সাবধানের মান নেই, সেই কারণেই গণ্ডি কেটে দেয় ভবেশ ওঝা। কুকুরেরা কোনো অশুভ ইঙ্গিত পেলে চিৎকার বা কান্নার মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করে। সেই কুকুরটিও সেই অশুভ আত্মার উপস্থিতি অনুভব করেই বিশ্রীভাবে চিৎকার করছিল। সন্দীপবাবুর বাড়িতে সকলে সেই রাত্রে নিরাপদে ঘুমোলেও আশেপাশের লোকেরা কিন্তু ঘুমোতে পারল না, কারণ তাদের বাড়ির ছাদে ঢিল এবং মরা মানুষের হাড় পড়তে লাগলো। পরের দিন ভোর হতে না হতেই পাড়ার লোকেদের শোরগোল শোনা যায়। তবে ভবেশ ওঝা একটা লম্বা হাই তুলতে তুলতে শোবার ঘর থেকে বেরিয়ে সন্দীপবাবুকে জিজ্ঞাসা করেন বাইরে কি হয়েছে। সন্দীপবাবু ওঝাকে সমস্ত ঘটনা বলে। সমস্ত কথা শুনে ওঝা সন্দীপবাবুকে জিজ্ঞাসা করেন, কাউকে কিছু বলেননি তো? তার উত্তরে উনি বলেন, না না। তখন ওঝা বলেন, আপনি কথাটা চেপে গিয়ে খুবই ভালো করেছেন। এবার আমি যে জিনিসগুলো আপনাকে আনতে বলবো আপনি চট করে নিয়ে আসবেন। জাঙ্গি হরিৎকি 100 গ্রাম, বাগনুন ফল 4টা, আম কাঠ 1 কেজি, সমিত পাটকাঠি, একটা স্লেট এবং পেন্সিল ইত্যাদি এরকম অনেক জিনিস আসতে বলেছিলেন। তার সাথে একটা কাঁসার ঘটিও আনতে বলেন। সন্দীপবাবু দশকর্মার দোকানে গিয়ে সমস্ত জিনিসপত্র এনে দেওয়ার পর ভবেশ ওঝা পুজোর জোগাড় করলেন এবং ভূতনাথ বাবার পূজায় বসলেন। এই পূজা এবং যজ্ঞ করতে সন্ধ্যা হয়ে গেল। তখনই শুরু হলো আসল খেলা। শান্ত অতৃপ্ত আত্মা ওই যজ্ঞ কুণ্ডের সামনে এসে উপস্থিত। হঠাৎ মাটিতে রেখে দেওয়া স্লেট পেন্সিল ঘস ঘস করে লিখতে শুরু করে, আমাকে ছেড়ে দে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে ছাড়। তখন ভবেশ ওঝা বিড়বিড় করে মন্ত্র পড়ে বলে ওঠে, ছেড়ে দে, তোকে দেব, তার আগে তুই কোথায় থাকবি সেটা আমাকে বল
এবং তোর নাম গোত্রটা আমাকে বল। ঠিক সেই সময় আবারও স্লেটের ওপর স্লেট পেন্সিলটা নিজের থেকে ঘস ঘস করে লিখতে শুরু করলো। আমি শান্ত পাল, আমার গোত্র আলঙ্গন, আমি থাকি উত্তরপাড়ার জোড়াদিঘির অদূরেই। তখন ভবেশোঝা একটা কাগজে সব লিখে নিল, আর স্লেটের মধ্যে লেখাগুলো মুছে গেল এবং পুনরায় লেখা উঠল, আমাকে মুক্তি দে, আমি বাঁচতে চেয়েছিলাম। আমার বউ সুমি এবং আমার ছেলে সুমিত এবং মেয়ে লাবণী আমাকে অতিষ্ঠ করে মারত। রোজ কিছু না কিছু জিনিস নিয়ে ঝামেলা লেগেই থাকতো, গায়েও হাত তুলত। এই দেখে ভবেশোঝা বলছে, তোর পরিবারের লোককে দিয়ে তোর শ্রাদ্ধ শান্তি ও পিণ্ডি দান করাবো, তুই কিছু চিন্তা করিস না। সেই মতো সন্দীপবাবু লোক পাঠালো শান্তর বাড়িতে। শান্তর বাড়ির লোক খবর পেয়ে এমনভাবে আসে যেন কোনো কিছুই জানে না শান্ত যে মারা গেছে। সন্দীপবাবু শান্তর ছেলেকে ও বউকে ডেকে বলে, আমি টাকা দেব, আপনারা তাড়াতাড়ি গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসুন। এর উত্তরে শান্তর ছেলে বলে, আমার কাজ আছে, আমি যেতে পারবো না, আমার দিদিকে পাঠান পিণ্ড দেওয়ার জন্য। সেই মতো ব্যবস্থা হলো পিণ্ডদান করার। সন্দীপবাবু শান্তর মেয়ে ও বউয়ের সাথে একটা লোক পাঠালো টাকা পয়সা দিয়ে। যতক্ষণ না পিণ্ড দেওয়া হলো ততক্ষণ শান্তর আত্মাকে আটকে রাখে সন্দীপবাবুর বাড়ির ভেতরে। সেই স্থানে ভূতনাথ বাবার পুজো হয় এবং যজ্ঞ হয় সেই জায়গায়। তখন ভবেশোঝা বলে, তুই যে চলে গিয়েছিস আমি বুঝবো কিভাবে? তখন আবার স্লেটের মধ্যে ঘস ঘস করে নিজের থেকেই লেখা ফুটে উঠল, আমি যাওয়ার আগে এই স্লেটটাকে ভেঙে দিয়ে যাব। ভবেশোঝা, ডাক্তার আকাশ, সৌম্যজিৎ ও তার স্যার সেই স্লেটের দিকে তাকিয়ে রইল। অবশেষে পিণ্ডদান সম্পন্ন হতেই ফটাস করে শব্দ হয়ে স্লেটটা ভেঙে গেল এবং শান্তর আত্মার মুক্তির সাথে সাথে সন্দীপবাবুর মেয়ের শরীর থেকে সমস্ত রোগ মুক্তি ঘটল। খাট থেকে নেমে সন্দীপবাবুর মা হেঁটে পুজোর ঘরে এসে উপস্থিত হলো এবং সন্দীপবাবুকে জিজ্ঞাসা করল, আরে সন্দীপ, আমাদের বাড়িতে এত লোক কেন, কিছু হইছে? তার মায়ের কথার উত্তরে সন্দীপ বলল, তোমাকে পরে সমস্ত কথা বলবো, এখন তোমার শরীর কেমন আছে? সন্দীপবাবুর মা বলল, আমি ভালো আছি। তারপর যথারীতি যে যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সন্দীপবাবুর মা সবার জন্য গরম গরম লুচি ও আলুর দম বানিয়ে তাদেরকে খাইয়ে বিদায় জানালো। ডাক্তার আকাশের কাছে এই ঘটনাটা আমি শুনেছি এক ঝড় জলের রাতে তার বাড়িতে আটকে গিয়ে গরম গরম চপ ও মুড়ি খেতে খেতে। তো অমিত, এই ছিল ঘটনা। আশা করছি সকলের ভালো লাগবে। যদি মনে হয় ঘটনাটা শোনাবে অবশ্যই আমাকে জানিও, আমি আশায় থাকব। ইতি অভিকবাবু। তো বন্ধুরা, এই ছিল আমাদের অদ্ভুত একটা ঘটনা বলতে পারো। আশা করছি এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। ঘটনাটা যত শুনছিলাম তত মনে হচ্ছিল এরপর কি হবে, তাই না? তোমাদেরও আশা করছি ঠিক তেমনটাই লেগেছে। যাই হোক, আমিও আর কথা বাড়াচ্ছি না। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, একদম দেরি না করে কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করব পরের ঘটনা। তবে পরের ঘটনায় যাওয়ার আগে আমি একটা কথা বারবার বলে দিতে চাই, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। নমস্কার অমিতদা, আমার নাম প্রিয়া, আমার বাড়ি সোদপুর। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে। এখন ব্যাংকিংয়ের ব্যাক অফিসের জবে কর্মরত। আমি ভৌতিক কথার খুব বেশি দিনের না, 6 মাসের শ্রোতা, বাট পুরনো সব এপিসোড আমার শোনা কমপ্লিট। আমার আজকের ঘটনাটা একদম একটা সত্য ভৌতিক ঘটনা। এটা আমার বাবার সাথে ঘটে, আমার ঠাকুমার থেকে শোনা। ঘটনাটা 1978 সালের। আমার বাবার বয়স তখন 6 বছর। তখন ঠাকুমা, দাদু, বাবা আর আমার পিসি আগরপাড়ার এক জায়গাতে ভাড়া থাকতো। কারণ আমার দাদু আগরপাড়াতে তখনকার দিনে নামকরা একটা সিগারেট কোম্পানিতে কাজ করতেন। কোম্পানিটি এখন নেই, তাই নামটা বলছি না।
এখন সোদপুরে আমাদের নিজেদের বাড়ি, কিন্তু তখন আমাদের বসিরহাটে গ্রামের বাড়ি। জমি থাকা সত্ত্বেও টাকার জন্য ভাড়া থাকতেন। এখানে বাড়ি করা তখনও হয়নি। তো সেই সময় যে বাড়িতে ভাড়া থাকতেন, কিছু কারণবশত খুব তাড়াতাড়ি ওখান থেকে উঠে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আর একটা ভাড়া বাড়িতে উঠে যায়। সব কিছু তাড়াতাড়ি হওয়ার কারণে কোনো খোঁজ খবর না নিয়েই সব কিছু নিয়ে শিফট করে। 3-4 দিন সব ঠিকঠাকই ছিল। সব কিছু ঠিকঠাক করে গোছাতে চলে গেছে। এবার বাবা খুব দুষ্টু হওয়ার কারণে যে কদিন গোছাতে গেছে সে কদিন বাবাকে বাবার মামার বাড়ি বেলঘড়িয়ার ওখানে রেখে আসে। সব হয়ে গেলে নিয়ে আসে। ফার্স্ট দিন রাতে বাবাকে ঘুম পাড়িয়ে সেখানে বারান্দার মতো একটা জায়গা ছিল, ওখানে ঠাকুমা দাদু পিসি খাচ্ছিল। হঠাৎ শুনতে পাই বাবা চিৎকার করছে, ওটা কে, ওটা ওটা কে? সবাই গিয়ে দেখে কিছুই নেই। ওরা ভাবে হয়তো স্বপ্ন দেখেছে। ওরা ঘুম পাড়িয়ে দেয় আবার, বাট এটা আবার কন্টিনিউ চলতে থাকে। এবার ব্যাপারটা ঠিক না দেখেই ঠাকুমা বাবাকে জিজ্ঞাসা করে, কি দেখেছিস বাবু তুই ওখানে? বাবা বলছে, ওই যে মা, একটা বাচ্চা মেয়ে মশারির বাইরে দাঁড়িয়ে আমাকে ডাকে, খেলার সময় খেলতে চাই, ওর সাথে যেতে বলে। এরপর ঠাকুমা বোঝে কিছু ব্যাপার একটা আছে। এবার আসে পুজোর সময়। পুজোর সময় সবাই গ্রামের বাড়িতে গেছে। ওখানে গিয়ে তার আর এক রূপ। কারোর সাথে কথা বলতো না, একা একা কথা বলতো। আবার বাড়ির সবাই দেখে বলছে ব্যাপারটা অন্য, ওকে পেঁচু পেঁচির মাটি খাওয়ালে ঠিক হয়ে যাবে। এই জায়গায় একটা কথা বলি, আমার শোনা কথা, পেঁচোপেচি হচ্ছে ভূতের রাজা রানী। বসিরহাটের একটা গ্রামে তাদের মন্দির, ওখানকার লোক তাদের ঠাকুর হিসেবে পুজো করে, খুব জাগ্রত। আশ্চর্য ব্যাপার, ওখানকার কোনো প্রসাদ হয় না। ওখানকার ভেতরের যে মাটি মানে সয়েল, সেটাই ওখানকার প্রসাদ। এবার ওটা খাওয়ানো হলো বাবাকে, কিন্তু কোনো কাজ দিল না। এবার একজন তান্ত্রিকের খোঁজ পাওয়া গেল, ওনাকে ডাকা হলো। উনি এসে বলল, একে তো ভূতে ধরেছে, একটা বাচ্চা মেয়ের আত্মা, বেশ কিছুদিন ধরেই আছে ওর সাথে। এখনও আপনার ছেলেকে নিয়ে যেতে চাই। ওকে তাড়ানো অত সহজ নয়, কিছু ক্রিয়া করতে হবে। তার জন্য একটা জীবন্ত মুরগি, অষ্টনী গাছের ছাল আর নৌকার তলার লোহা, এগুলো আনুন, আমি কাল রাতে এসে কাজ করব। দাদু জিজ্ঞাসা করে, এটা হলো কোথা থেকে? তখন উনি বলেন, আপনারা যে ঘরে ভাড়া থাকেন ওখানেই ছিল ওর আত্মা। ওর মতো বাচ্চা দেখে সাথে আসে। তারপর সব কিছু জোগাড় করা হয়েছিল, উনি কাজ করেছিলেন। আশ্চর্য ব্যাপার, অষ্টনী গাছের ডাল দিয়ে বাবাকে খুব মারে। দাদু রাজি ছিলেন না, বাট যে রয়েছে সে যাচ্ছে না, তাই এটা করতেই হবে। ব্যাপার হলো, গায়ে এক ফোঁটা দাগ পড়ে না, ইভেন ঠিক হওয়ার পর কোনো ব্যথাও ছিল না। নৌকার জালের লোহাগুলো বাবাকে ধারণ করায় আর বলে জীবনে না খুলতে। এখনও ওগুলো বাবা পড়ে আছে। এবার আগরপাড়াতে ব্যাক করে ঠাকুমা আশেপাশে জিজ্ঞাসা করে জানতে পারে যে যারা ওই ঘরে ভাড়া ছিল তাদের একটা 7 বছরের মেয়ে ছিল। সে মেয়েটা জ্বরে মারা গেছে। সারা রাত ওই ঘরে বডিটা ছিল। তারপর দ্রুত খোঁজ নিয়ে বাড়িটা ছেড়ে দেওয়া হয়। দাদা, এই ছিল আমার ঘটনাটা। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ একটু ঠিক করে নিও। যদি ভালো লাগে তবে পড়ে শুনিও। আরও আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আছে, এটা সিলেক্ট হলে আবার পাঠাবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি সিলেক্ট হয় জানিও। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আজকে তোমরা শুনলে মোট 2টো ঘটনা। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমরা নিরাশ হবে না। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে ঝিলিক সাধু খান, লিখেছে হাই দাদা কেমন আছো। থার্ড কমেন্ট করেছে নিহারিকা পাখিরা, লিখেছে চলে এসেছি দাদা, একদম ভালো আছি গো, তোমরা কেমন আছো। তারপরে কমেন্ট করেছে মুয়াজ বিন মামুন, লিখেছে কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। এই নেহার পরিচয়টা জানতে চাই অমিতদা। নেহা হচ্ছে আমার এক বোন, বহুদিন আগে পরিচয় হয়েছিল যখন এই পরিবারটা শুরু হয়, এবং সে বলতে পারো এখন আমার বোনই হয়ে উঠেছে। এবং সে সমস্ত স্ক্রিপ্টিংগুলো দেখে, স্টোরি সাজিয়ে লেখা থেকে শুরু করে সমস্ত স্টোরির ম্যাটারগুলো ও দেখে।
তারপরে কমেন্ট করেছে সন্দীপ পুরকায়স্থ, লিখেছে হাই দাদা, চলে এলাম তোমার গল্প শুনতে। একদম। তারপরে কমেন্ট করেছে এসকে বশির, গণেশ দেবনাথ, বিশ্বজিৎ দাস, জয়শ্রী গুপ্তা, বন্দনা রয়, লিখেছে চলে এলাম দাদা তোমার গল্প শুনতে, গুড নাইট। গুড নাইট গো। তারপরে কমেন্ট করেছে চুমকি খাতুন, উষা, সাগর আনসারি, প্রিয়া দাস, লিখেছে আমি রানাঘাট থেকে, সুরজ আর প্রিয়া। একদম। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, বিকি বাগচি, নন্দিনী রয়, চুমকি খাতুন, এসকে আরাফুল হোসেন, জয় দাস, রেখা পাসমান, প্রিয়া দাস, লিখেছে আমরা আজ ফার্স্ট লাইক কমেন্ট করতে পেরে খুব হ্যাপি, বলার কিছু নেই, অমিত দা আমাদের এই পরিবারের সব গল্প বেস্ট। একদম গো। তারপরে কমেন্ট করেছে রাহুল বর্মন, লিখেছে দাদা আমাকে একটা কথা বলো, ভালোবাসা খারাপ না ভালো? এটা তো আমি বলতে পারবো না গো। অবশ্যই ভালোবাসা জিনিসটা ভালো, সেটা ম্যাটার করছে সিচুয়েশনের উপরে। তারপরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা নায়ক, লিখেছে হাই অমিত দা, অনেকদিন পর কমেন্ট করলাম, কিন্তু যখন টাইম পাই তোমার গল্প শুনি। একদম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, লিখেছে আমার বোনের নামটা একবার বলো, ওর নাম শারজিনা। হ্যালো শারজিনা। তারপরে কমেন্ট করেছে সোনাম দাস, মনিকা ত্রিপুরা, রত্না রয়, অধরা, সন্দীপ হোর, প্রিয়াঙ্কা চক্রবর্তী, সাগর দাস, অমিতা ঠাকুর, লিখেছে ভৌতিক কথার অসাধারণ ঘটনা শুনতে চলে আসলাম, জানি ইউনিক হবে। একদম। তারপরে কমেন্ট করেছে সঞ্জীব ঘোষ, লিখেছে অমিত দা তোমার গলায় ভৌতিক কাহিনী শুনতে খুবই ভালো লাগে, আর অপেক্ষা করি গল্প শোনার জন্য কানে হেডফোন পরে। একদম। তারপরে কমেন্ট করেছে এমডি মন, দিশা বালা, মলয় চক্রবর্তী, শিল্পা বাগ, অন্তিম স্যাড মোমেন্ট, সাসপেন্স ফ্র্যাঙ্কস। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, সাসপেন্স ফ্র্যাঙ্ক হচ্ছে একটা পুরনো অ্যানিমেশন ইউটিউব চ্যানেল, যে আবার নতুন করে কাজ শুরু করেছে। তোমরা অবশ্যই সেখানে ভিজিট করে ঘটনা শুনতে পারো। সেখানেও তারা ভূতের গল্প আপলোড করে, তবে হিন্দিতে আপলোড করে, এবং সে খুব ভালো কাজ করছে, তোমরা শুনতে পারো। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, সুদেষ্ণা সিংহ রয়, বিশ্বজিৎ বিশ্বাস, প্রতিমা রয়, জিৎ দাস, পাপড়ি দোলা, প্রতিমা রয়, স্বপ্না বাজাল, জয়ন্তশীল, কার্তিক সাহা। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।